আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। যে হেডলাইন করেছি, থাম্বনেল দিয়েছি, অনেক সয়েছি এবার মায়ের ভোগে যা। আর আমি টাইটেলে লিখেছি সেখানে লিখেছি বিজয় দিবসের বার্তায় ও বাংলাদেশ রাষ্ট্রদূতকে তলব করে চরম হুমকি দিল ভারত। বুঝতে নিশ্চয়ই অসুবিধে নেই আমি কোন বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন যে বাংলাদেশের ব্যাপারে ভারত কিন্তু চূড়ান্ত একটা সতর্কতা দিল। এই সতর্কতা দেওয়ার প্রথম যে আমরা তার ইঙ্গিত সেটা পেয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজয় দিবসের বার্তায়। 16 ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায় নরেন্দ্র মোদী বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তিনি এটা বলেছেন যে এই দিন পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভারতীয় সেনাবাহিনীর বিজয়। তিনি এখানে বাংলাদেশের উল্লেখই করেননি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেননি। কারণ এটা সবাই জানে, এতকাল ধরে সবাই বলে এসেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ, ভারতের অবদানের কথা। ভারত নিজেও সেটা বলে এসছে এতদিন ধরে। এই বিজয় দিবসের অনুষ্ঠান এতদিন ধরে ভারত বাংলাদেশ তারা এখানে বসে সেই জিনিসটা পালন করছিল। আজকে দেখা গেল এবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাম নিলেন না। এটা ছিল প্রথম একটা সংকেত যে ভারত বাংলাদেশ থেকে কতটা দূরত্ব তৈরি করেছে। এই দূরত্বটা তৈরি হয়েছে, এর দায় কিন্তু সম্পূর্ণভাবে ভারতের নয়, এর দায় সম্পূর্ণভাবে বাংলাদেশের। কেননা গত প্রায় 1.5 বছর ধরে বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে তারা সমানে ভারত বিরোধিতা করে গেছে। ভারত সহ্য করেছে, এখনো করছে, করেনি যে তা না। দুদিন আগে পেঁয়াজ নিয়ে যখন বাংলাদেশে ভয়ঙ্কর পেঁয়াজের আকাল, ভারত এখান থেকে সেখানে পেঁয়াজ পাঠিয়েছে। সুতরাং এখন যে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট সেটা ভারত চাইছে না, কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আছে তাদের উদ্দেশ্যে চরম বার্তাটা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত বলেছি 16 ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায়, এবং দ্বিতীয়ত ঠিক তার পরদিন ভারতের যে ঢাকার হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন তাকে ডেকে নিয়ে তাকে তলব করে নিল। সে হাই কমিশনার তিনি বাংলাদেশের মিস্টার রিয়াজ হামিদুল্লাহ। তাকে 17 ডিসেম্বর ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, পররাষ্ট্র দপ্তর তাকে তলব করলো। তলব করে কি বার্তা দিল সেই বার্তাটা আপনাদেরকে এইবার সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাচ্ছি। প্রথমে ছোট্ট করে আমি পড়ে নিই যে বাংলাদেশের যে হাই কমিশনারকে সেখানে পররাষ্ট্র দপ্তরে ডেকে নেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যে নোট জারি করা হয়েছে সেইটা একটু পড়ে দেখছি। ডিসেম্বর 17, 2025, হেডিং হচ্ছে নোটের বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া সামন্ড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এখানে এইবার নোটে লেখা হচ্ছে দ্য বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া His Excellency Mr. Riyaz Hamidullah was today, December 17, 2025, summoned by the Ministry of External Affairs and apprised of India's strong concerns at the deteriorating security environment in Bangladesh. His attention was drawn in particular to the activities of some extremist elements who have announced plans to create a security situation around the Indian mission in Dhaka.
এটা হচ্ছে বেশ বড়সড় প্রেস নোট দেওয়া হয়েছে, একেবারে ছোট্ট নয়। সেখানে প্রথম প্যারাগ্রাফেই বলা হলো, তাকে ডেকে নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে, বলা তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বাংলাদেশের কিছু জঙ্গি এক্সট্রিমিস্ট এলিমেন্টস, এর বাংলা একটাই হয় উগ্রপন্থী মানে জঙ্গি, তারা ভারতের যে হাই কমিশন আছে ঢাকায়, সেই হাই কমিশনের চারদিকে তারা যে সিকিউরিটি প্রবলেম, তারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার যে ব্যাপারটা সেটা করেছে, সেই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরে আপনাদেরকে বলে, আর বড় আগেই বলেছি যে এটা একটা বড় চিঠি, বড় প্রেস নোট, খুব একটা ছোট নয়, সম্ভবত চারটি তার পরিচ্ছেদ আছে, 4টি প্যারাগ্রাফ আছে। সেখানে বলা হয়েছে, প্রথম প্যারাগ্রাফে বলেই দিলাম যে সেখানে বলা হয়েছে যে প্রথম অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে যে কিছু চরমপন্থী উপাদানের কার্যক্রমের দিকে যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তার একটা সংকট সৃষ্টি ঘোষণা দিয়েছে। দ্বিতীয় অনুচ্ছেদে আছে ভারত বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে চরমপন্থী যারা তারা তাদের সৃষ্টি করা মিথ্যা বর্ণনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। অর্থাৎ তারা কি বলেছিল? তারা বলেছিল যে ওই ওসমান হাদি, যিনি ওই একটা ঐক্য মঞ্চ মানে তার সংগঠনের নাম দিয়েছিলেন কি, যে তার সংগঠনের নামটা ছিল জুলাই বিপ্লব মঞ্চ, এবং সেখান থেকে এই জিনিসটা আবার চলে এসেছে, তার নাম দেয়া হয়েছে যে একটা ঐক্য, সেটা হচ্ছে সেই ঐক্য যে যারা এখানটায় একটা দিয়েছে যে ভারতের হাই কমিশন অফিস যেটা রয়েছে ঢাকায়, সেইখানটায় তারা অভিযান করবে। তো দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের নোটের, সেখানটায় বলা হয়েছে এই চরমপন্থীরা এরা এই জিনিসটা করছে। ভারত সরকার মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেনি এবং ভারতের সাথে এই বিষয়ে অর্থপূর্ণ প্রমাণ শেয়ার করেনি। আবার বলছি কোন বিষয়টা পরিষ্কার করে কিন্তু হাদির নাম লেখা হয়নি, কিন্তু যে কোনো বিষয় এই হাদির বিষয়টাই, কারণ এইটার ওপর দিয়ে তারা ভারতের ওপরে এই অভিযান চালানোর কথা বলেছে। ওই যারা বিপ্লবী মঞ্চ নাকি আছে, সেই জুলাই মঞ্চ, তারা এইসবগুলো বলেছে। তো এইটা বলেছে বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো রকম তদন্ত করেনি, না করে কোনো প্রমাণ শেয়ার করেনি ভারতের সাথে, বড় উল্টে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের সরকার এই ঘটনায় বলেছে ভারতে নাকি তারা পালিয়ে এসছে। কে পালিয়ে এসছে, কোথায় পালিয়ে এসছে, কিভাবে পালিয়ে এসছে, কবে পালিয়ে এসছে, তার নাম কি, তার কি পরিচয়, সেসব কোনো প্রমাণ বাংলাদেশ না দিয়েই বলে দিয়েছে যে হাদিকে যারা খুন করতে চেয়েছে তারা ভারতে পালিয়ে গেছে। তৃতীয় অনুচ্ছেদে এই প্রেস যে নোট স্টেটমেন্ট, তার তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে বিবৃতিতে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করা হয়েছে। দেখবেন আমি এটা পড়ে যাচ্ছি, এটা সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা মুক্তিযুদ্ধে নিহিত এবং বিভিন্ন উন্নয়ন ও জনসংযোগ উদ্যোগের মাধ্যমে শক্তিশালী। তার মানেটা হচ্ছে ভারত বাংলাদেশের জনগণকে তার এখনো মিত্র মনে করছে, কিন্তু বাংলাদেশের যে সরকার তারা কিন্তু এই মিত্রতাকে অস্বীকার করে তারা কাজ করছে। এটা বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ না বলেও যে কথাটার ভেতর থেকে বোঝা যায় সেখানে বলা হলো। এখানে তৃতীয় অনুচ্ছেদে আরো বলা হয়েছে ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় এবং স্বাধীন, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এই যে কথাটাগুলো বলা হলো, এই কথাটা ভারত নতুন বলেনি, কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে 17 তারিখ এই নোট দিয়েছে ভারত, এই স্টেটমেন্ট। আর 18 তারিখে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা তাওহিদ হোসেন, তিনি বলেছেন নির্বাচন নিয়ে আমরা ভারতের এইসব কথা মানতে আমরা শুনতে রাজি নই। তিনি আরো বলেছেন
যে ভারত হুমকি দিয়েছে, এই হুমকিতে বাংলাদেশ, এই হুমকিকে বাংলাদেশ অগ্রাহ্য করেছে, এটা অগ্রহণযোগ্য তাদের কথাটা, এইটা বলেছে। অর্থাৎ ঠিক জায়গাতে কিন্তু ঘাটা দিয়ে দিয়েছে ভারত। চতুর্থ অনুচ্ছেদে স্টেটমেন্টে বলা হয়েছে, ভারত স্পষ্টভাবে প্রত্যাশা করে যে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী বাংলাদেশে ভারতীয় মিশন এবং পোস্টগুলির নিরাপত্তা নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে এটা নিশ্চিত করছে না, সেই কথাটা বুঝিয়ে দেয়া হলো এবং স্পষ্টভাবে বলে দেওয়া হলো ভারত এটা প্রত্যাশা করে যে কূটনৈতিক দায়বদ্ধতা অন্তর্বর্তীকালীন সরকার যেন মেনে চলে। কূটনৈতিক সংকটের প্রেক্ষাপট এবং বিশ্লেষণে এই ঘটনা মূলত তিনটি সমন্বিত বিষয়ের ফলাফল। ওই জুলাই বিপ্লব মঞ্চের কার্যক্রম, তারা আবার ঢাকায় জুলাই ঐক্য নামে একটি সংগঠন তৈরি করেছে, করে ভারতীয় হাই কমিশনের কাছে মিছিলের আয়োজনের ঘোষণা দেয়। এই মিছিলে অংশগ্রহণকারীদের কি দাবি ছিল? শেখ হাসিনা, সে অনেক রকম দাবি তারা করতে পারে, সেটা নিয়ে কথা নয়। তারা দাবি করেছে শেখ হাসিনাকে এবং অন্যদেরকে ফেরত পাঠাতে হবে ইত্যাদি। যে কোনো সরকার, যে কোনো রাজনৈতিক দল, তাদের এসব দাবি করার অধিকার আছে, ব্যাপারটা এখানে নয়। পুলিশ তারপরে করেছিল কি, কাউকে কি গ্রেপ্তার করেছে? পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছে? যারা ভারতের বিরুদ্ধে সমানে এই ধরনের প্রচার করে যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হয়নি কাউকে। রামপুরা সেতুর কাছে মিছিল বন্ধ করে এবং বিক্ষোভকারীরা একটা পুলিশ ব্যারিকেড অতিক্রম করে আরো এগিয়ে যায়, তারপর তারা আরো একটু শক্তিশালী পুলিশ ব্যারিকেডে, ব্লকেডে আটকে যায়। এই অবধি হচ্ছে একটা ঘটনা। তাহলে প্রশ্নটা এখানে আসে যে তোমরা কি কাউকে গ্রেপ্তার করেছো এই ঘটনায়? যখন তারা এই অভিযানের ডাক দিয়েছিল তখন একটা দায়িত্বশীল সরকার হিসেবে তোমাদের ওই যে প্রোঅ্যাক্টিভ কাজ হিসেবে তোমাদের তো উচিত ছিল এই জিনিসটাকে যাতে সংগঠিত না হয় তার ব্যবস্থা করা, এই আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করা, তোমরা করোনি। সব থেকে বড় কথা, জাতীয় নাগরিক দলের নেতা, এটা হচ্ছে সব থেকে গুরুতর। জাতীয় নাগরিক দল বা এনসিপি, এই দলের নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, তিনি কি বলেছেন? তিনি প্রকাশ্যে হুঙ্কার দিয়েছেন ভারতের 7 বোন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7 প্রদেশকে আলাদা করে দেবেন। তিনি আরো বলেছেন যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিচ্ছিন্নতা বাহিনীদের, ওই পরেশ বড়ুয়া এবং তাদের আলফা উলফা, এদেরকে তারা করতে, তাদের আশ্রয় দেওয়া উচিত। আমাদের কাছে খবর আছে ভারত সরকারের কাছে যে পরেশ বড়ুয়া ইতিমধ্যে ঢাকায় সরকারের সংরক্ষণে রয়েছে। শুধু যে হাসনাত আব্দুল্লাহর কথা এটা তা নয়, হাসনাত আব্দুল্লাহ তো এখানে বলেছে কয়েকদিন আগে পাকিস্তানের জেনারেলকে, শামসাদ মির্জাকে, তাকে একটি মানচিত্র দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেই মানচিত্রটি, সেটি হচ্ছে সেখানে বাংলাদেশ, ভারতের 7 সিস্টার্স, 7 রাজ্যকে বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে। তাছাড়া ভারতের আরো বেশ কিছু অঞ্চলকে বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে। এটা যদি কোনো দল, রাজনৈতিক দল করত, আপত্তি অবশ্যই করার জায়গা আছে, কিন্তু সেইভাবে রিয়াক্ট করার জায়গা থাকে না। কিন্তু মনে রাখতে হবে, এই বইটি দিচ্ছেন বাংলাদেশের সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পাকিস্তানের জেনারেলকে। এটাকে তো অস্বীকার করা যায় না। সুতরাং হাসনাতের যে কথাবার্তা, এটা গুরুত্বহীন, এতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এইসব যারা বলছে বাংলাদেশে আজকে, তাদের কথাই গুরুত্ব দেওয়া যায় না। কারণ এটা শুধু তো হাসনাতের কথা নয়, এটা একটা সংগঠিত প্যাটার্ন, সমানে চলছে এই ধরনের কথাবার্তা। ভারত অস্বীকার করতে পারে না। তা অস্বীকার করতে পারে না বলে ভারতের ওই যে প্রথম অনুচ্ছেদে প্রেস নোটে সেখানে যে কথাটা বলেছে ভারত, এখানে বিটুইন দ্য লাইন্স কি বলেছে সেই জিনিসটা কিন্তু আপনাদের ধরতে হবে। কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে কিছু চরমপন্থী উপাদানের কার্যক্রমের দিকে ভারত দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকার হাই কমিশনারকে, যিনি বাংলাদেশ হাই কমিশনার দিল্লিতে যিনি আছেন, তাকে উদ্দেশ্য বলেছেন
যে চরমপন্থী উপাদান মানে কি? এক্সট্রিমিস্ট ফোর্সেস। এই এক্সট্রিমিস্ট ফোর্সেস মানে জঙ্গি, অর্থাৎ বাংলাদেশে জঙ্গিদের এখন মানে ভীষণভাবে তারা বাড়ছে, বাড়বাড়ন্ত চলছে, এবং তারা বাড়বাড়ন্ত যে হচ্ছে সেটা বাংলাদেশ সরকারের প্রশ্রয়ে। সুতরাং তৌহিদ হোসেন উনি যাই বলেন, যাই অস্বীকার করেন, সত্যিটা তিনি বলেছেন। আবার আজ 18 তারিখে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যক্রম হবে না। আরে করছেন তো তাই, আবার হবে না কি? সেই কাজ করা হচ্ছে, জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে, তারা ভারতে নানা রকম কাজ করছে। দিল্লিতে কয়েকদিন আগে বিস্ফোরণে তাদের যোগ ছিল, তারও প্রমাণ দিয়েছে ভারত বাংলাদেশকে। তারপরেও বাংলাদেশ আমি করব না। এইবার ভারত এই কথার মধ্যে বলেছে যে জঙ্গি উপাদান সেইটা রয়েছে, তাহলে জঙ্গিদের দমন করবার জন্য ভারত কি করবে? যেটা করবে সেটা দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে পাকিস্তানে। আজকে এই প্রায় 1.5 বছরের মাথায় এসে ভারত এখন বাংলাদেশের কাছে এখন পরিষ্কার করে দিয়ে দিল, অনেক সহ্য করেছি, অনেক সয়েছি, আর নয়, এবার মায়ের ভোগে যাও। মায়ের ভোগে যাওয়া মানে কি? বলি প্রদত্ত হওয়া। এবার বলি চড়ানো হবে তোমাদের। এটা চরম হুঁশিয়ারি। মানে এবার সামরিক অভিযান। এতদিন ধরে তৈরি চলছিল, ভারতের সমস্ত গোছগাছ চলছিল, এইবার সেইটা গোছগাছ শেষ করে এবার ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। যে সুইসাইড করতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না। বাংলাদেশের যে সরকার এখন আছে, এই সরকারের সঙ্গে যারা আছে তারা সুইসাইড করতে চায়। ভারত অনেক বাঁচাবার চেষ্টা করেছে এতদিন ধরে, আর বাঁচাবার চেষ্টা করবে না। সেই বার্তাটা দিয়ে দেয়া হয়ে গেল। এখন অপেক্ষা, যে কোনো দিন সামরিক অভিযান শুরু হয়ে যাবে, বলে দিলাম, লিখে নিন। সরকারের পক্ষ থেকে ভারত বিরোধী সেন্টিমেন্টকে চাঙ্গা করা হয় বাংলাদেশে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা গত কয়েকদিন যাবৎ ভারত বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক দেখছেন। বিশেষ করে নতুন করে এই টানাপোড়েনটা শুরু করেছে বাংলাদেশ। সেটি গত রোববার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করবার পর থেকে। বাংলাদেশে একজন কর্মী, রাজনৈতিক কর্মী বা সামাজিক কর্মী, তাকে কি বলবো জানি না, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শনিবারে। গুলিবিদ্ধ হবার পরের দিন রোববার ভারতীয় হাই কমিশনারকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? তাকে যারা গুলি করেছে তারা নাকি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিংবা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে, বা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে হিংসা ছড়ানোর বাণী বিতরণ করছেন। এগুলো যাতে না হয়, এবং ভারতে যদি আশ্রয় নিয়ে থাকে ওসমান হাদিকে গুলি করা লোকজন, তাহলে ভারত যেন ফিরিয়ে দেয়, এজন্য প্রণয় ভার্মাকে তলব করেছিল। এরপরে গঙ্গা যমুনার জল বহু গড়িয়েছে। এরপরে আরেকজন হাসনাত আব্দুল্লাহ, সেটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কি এনসিপি নেতা, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক, বিতর্কিত মন্তব্য করেছেন। সেভেন সিস্টার্সকে আলাদা করে দিবেন, সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিবেন, ইত্যাদি বিভিন্ন কথা। এবং তৎপরবর্তীকালে ধারাবাহিকভাবে যেগুলো ঘটছে, যে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, সেটিও আসলে এগুলো সবগুলো শেকড় এক জায়গায় বাঁধা। জামাত, শিবির, এগুলো এক একটা হচ্ছে সিস্টার কনসার্ন। এই ইনকিলাব মঞ্চ, এই জুলাই ঐক্য ডাক দিয়েছিল গতকালকে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের। ভারতীয় দূতাবাস সাথে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের হাই কমিশনারকে নয়াদিল্লিস্থ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যা বলার বলে দিয়েছে। আসার কথা হলো যে আজকে আবার ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে।
আজকে থেকে আবার স্বাভাবিক কার্যক্রম চলবে। আমার প্রশ্ন সেটি নয়, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যে সরকারটি আছে অবৈধ সরকার, এটি আসলে বৈধতার কোনো মানদণ্ডে পড়ে না। কারণ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল 3 মাসের, 1.5 বছর হতে চললো, প্রায় 1.5 বছর ধরে কোনো নির্বাচন নেই, কিছু না, হঠাৎ করে একটা সরকারের পতন করে একটা সরকার শপথ হলো, শপথ নিয়ে এসে আনলিমিটেড সময়ের জন্য চলছে, কোনো নিয়ম নীতির বালাই নেই। আবার তারা বড় বড় লেকচার দেয়। আমাদের বন্ধু প্রতিম যে দেশটার সাথে আমাদের সম্পর্ক না রাখলে আমরা ক্ষতিগ্রস্ত হব, মারাত্মক ক্ষতিগ্রস্ত হব, দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারি, রাস্তাঘাটে লাশ পড়ে থাকতে পারে, ওই দেশটা যদি অবরোধ করে, সেই দেশটার সাথে আমাদের সরকার, এই দখলদার সরকার প্রতিনিয়ত হিংসা সৃষ্টি করছে, হিংসার চাষবাস করছে। এই যে এই সরকারের প্রধান ইউনূস সাহেব, আমি বারবার এগুলো কথা বলে আবারও বলছি যে তিনি ক্ষমতায় নিয়েছেন, ক্ষমতা গ্রহণই করেছেন ভারতের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিয়ে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এগুলো আর নতুন করে বলবার কিছু নেই। এই যে এত কিছু ঘটলো, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হয়ে গেল, ভারতীয় দূতাবাস বন্ধ হবে কিনা, নানান প্রশ্ন আসছে। এখনই এগুলো হবে না, হয়তো আরো কিছু, আরো যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে ভারত, হয়তো তখনই ব্যবস্থা নেবে। কারণ কিছু যে হবে না, ভারত যে কিছু করবে না, আজকে আবার ভিসা সেন্টার চালু হয়ে গেছে, তো কাজেই কিছু হবে না। কিন্তু সত্যিকার অর্থে ক্ষত তৈরি হচ্ছে। তো এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা রকম বিষোদ্গার করে হাসনাত আব্দুল্লাহরা নয় সরকারের অংশ নয়, সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন গতকালকে বলেছেন সরকারের অংশ নয়, তারা বুনো জঙ্গলি কথাবার্তা বলতে পারে, কিন্তু দায়িত্বশীল সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কেন এইভাবে কথা বলেন? পররাষ্ট্র উপদেষ্টা গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের জাতীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে নসিহত করা হয়েছে বলে দাবি করেন এই তৌহিদ হোসেন সাহেব। তৌহিদ হোসেন বুধবার বলেন নির্বাচন নিয়ে কোনো উপদেশ চাইছে না বাংলাদেশ। বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকে আয়োজিত সাংবাদিক বৈঠকে তৌহিদ বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। এরপরেই তার মন্তব্য, ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, একে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। তারা জানে এর আগে গত 15 বছরে যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল, সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি। তৌহিদ হোসেন বলছেন যে তারা একটা সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে। কেমনি গ্রহণযোগ্য? কোন নির্বাচন তো হচ্ছে না, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে নির্বাচন, আর নির্বাচন নিয়ে তো প্রতিনিয়ত সংকট ঘনীভূত হচ্ছে। তৌহিদ হোসেন বলছেন যে 15 বছর খারাপ ইলেকশন হয়েছে, 15 বছর খারাপ ইলেকশন হয়েছে, এই জন্যই তো ওই সরকারটা পড়ে গেছে। আজকে তো আপনাদের দায়িত্ব ভালো নির্বাচন করা, কিন্তু আপনারা আজকেও ভালো নির্বাচন করছেন না, বিতর্কিত নির্বাচন করছেন এবং আমাদের যে স্বাভাবিক সম্পর্কগুলো সেগুলো নষ্ট করে দিচ্ছেন। ভারতের সাথে আমাদের একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক ছিল এবং এটি যৌক্তিক সম্পর্ক। এটি যদি কেউ মনে করে যে ভারতীয় আধিপত্যবাদ বা ভারত আমাদের অগ্রাসন করে, তার মস্তিষ্ক ঠিক নেই, তার মস্তিষ্কের ট্রিটমেন্ট প্রয়োজন। আর ট্রিটমেন্ট আপনি করবেন কিভাবে? খুব ছোট্টবেলা থেকে, শিশু বয়স থেকেই ভারতের প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া হয়, মগজে বিষয় ইনস্টল করা হয় যে ভারত তোমাদের শত্রু রাষ্ট্র। কাজে ওই মগজের ট্রিটমেন্ট করে ওই মগজকে ভালো করা যাবে না। ইনস্টল যারা করে তারা তো আমাদের ভালো চায় না। আসলে ভারত কিভাবে শত্রু রাষ্ট্র হয়? আমি একাধিকবার বারবার বলি যে ভারত আর বাংলাদেশ ভৌগোলিকভাবে মানচিত্রটা ব্যতিক্রম মানচিত্র। 4-5 দিয়ে দেয়াল দিয়ে আছে, সেই দেয়ালকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আজকে আপনি অস্বীকার করছেন, যার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কটা খারাপ থেকে খারাপই হচ্ছে।
তৌহিদ হোসেন মন্তব্য করার পেছনে কারণ যে গতকালকে ভারত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা বার্তা দিয়েছে। ওই যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে কড়া থ্রেট দিয়েছে বলা যায় যে আমাদের দূতাবাসে যদি কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না, আমরা চুপ থাকবো না। এবং একই সাথে ভারত বলেছে যে আপনাদের দায়িত্ব, আপনারা তো নির্বাচিত সরকার না, আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। এবং এই অন্তর্ভুক্তিমূলক শব্দটাতে তৌহিদ হোসেনদের আপত্তি। অন্তর্ভুক্তিমূলক মানে সব দলের অংশগ্রহণ। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা 14 দল ছিল, জাতীয় পার্টি ছিল, তাদের সবার অংশগ্রহণে নির্বাচন। সেটাই তো শুভ চিন্তা বা সুচিন্তার মানুষের কথা হওয়া উচিত। ধরে নিলাম আগে 15 বছর খারাপ ইলেকশন হয়েছে, কিন্তু তৌহিদ হোসেনরা তার থেকেও খারাপ ইলেকশন কেন করছেন? আগের 15 বছরে তো সেই সময়ের সরকার কাউকে বলেনি যে তোমার নির্বাচনে আসা নিষেধ, খবরদার নির্বাচনে আসবে না, এমনটা তো বলেনি। স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে কেউ যায়নি, কেউ গেছে, কিন্তু এখন তো ডাইরেক্ট বলা হচ্ছে যে তুমি নির্বাচনে আসতে পারবা না। যাই হোক, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা, ভারতের প্রতি হিংসার চর্চা করা হয়। এই তৌহিদ হোসেনদের আসলে ভিন্ন উদ্দেশ্য আছে। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র হয়ে পড়ে থাকুক, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে পড়ে থাকুক, উন্নত, সমৃদ্ধশালী এবং উন্নতির দিকে এগিয়ে যাক তরতর করে, এরা এটা চায় না। যার কারণে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ লাগিয়ে রেখে দিয়ে এরা ক্ষমতা ত্যাগ করতে চায়। এরা ক্ষমতা ত্যাগ করার প্রায় কাছাকাছি চলে এসে নির্বাচন হয়ে যাবে। এরা যে কোনো মূল্যে নির্বাচন করে ভারত বিরোধী একটি শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে এবং সেই শক্তিটা আরো বেশি ভারত বিরোধিতা করবে এবং ভারত তখন চূড়ান্ত বিচারে হয়তো ব্যবস্থা নেবে। এখনই ব্যবস্থা নেবে না, এটি বারবারই বলছি যে এখন নেবে না। যদি নিত তাহলে ভিসা সেন্টার আজকেও বন্ধ হয়ে যেত, কিন্তু ভিসা সেন্টার চালু হয়ে গেছে, আবারও চলবে এইভাবে, আবারও কিছুদিন চলবে। কিছুদিন চলতে চলতে নির্বাচনটা হয়ে যাবে, ব্যাপক সহিংসতা হবে, মারামারি হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, ভোট কেন্দ্রে মানুষ যাবে না, 10% 15% ভোট পড়বে, ওই দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে এরা আস্তে করে প্রস্থান করে চলে যাবে। সোজা কথা, বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী কার্যা লাগিয়ে দেবার একটা প্রচেষ্টা এবং ভারত বিরোধী চর্চা স্থায়ীভাবে এখানে ইনস্টল করবারই প্রচেষ্টা নিয়ে এরা বিদায় নেবে। এই হচ্ছে বর্তমান সরকারের বা সরকারে যারা আছে তাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।